রেকর্ডিং দেন না। আচ্ছা, অ্যাটাক বিভিন্নভাবে বিভিন্ন সাইটে হইতে পারে। হ্যাঁ, তো ধরো www.codemanbury.com ক্লায়েন্ট বললো আমার এই ওয়েবসাইটটা ক্ষতিগ্রস্ত, এই ওয়েবসাইটটা ঠিক করে দাও। তাহলে এটা আমার মেইন ডোমেইনে অ্যাটাক হয়েছে বুঝে নিতে হবে। হ্যাঁ, মেইন ডোমেইনকে আমরা রুটও বলি অনেক সময়। আর এইটা কোথায় থাকে? public_HTML নামে একটা জায়গায় থাকে। তো আমরা একটু চিনে আসি। তো কোনো একটা ক্লায়েন্ট যখন তোমাকে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে কাজ করতে বলবে, বিভিন্ন ভাবে বলতে পারে। এক হচ্ছে সি প্যানেল, বলছি না তোমাদের সি প্যানেলের কথা? হুম, জি বলছিলাম। ভাইয়া। জি। জি ভাইয়া বলছেন। আবার অনেক সময় কি হোস্টিং এর অ্যাক্সেস দিতে পারে। হোস্টিং কি কি? ওই যে গোড্যাডি, বলো তো কয়েকটা। গোডাডি হোস্টিং এর। স্টিঙ্গার, আহ, অনেক ভাবে দিতে পারে। আচ্ছা, তো সি প্যানেলের মাধ্যমে যদি দেয় তাহলে তোমাকে একটা ওয়েবসাইট ধরো যে codemanbury.com এরকম থাকবে /c প্যানেল, অথবা অথবা স্ল্যাশ সরি :2082, অথবা :2083। এই তিনটা যে কোনো একটা লিঙ্ক কাজ করবে সি প্যানেলে ঢোকার জন্য। আর হোস্টিং এর জন্য ডাইরেক্ট তোমাকে ইউজার নেম অথবা ইমেল দিবে এবং সাথে প্লাস পাসওয়ার্ড থাকবে। হ্যাঁ, যেটা তোমরা আগের ক্লাসে দেখছো। তাহলে হোস্টিং থেকে ঢুকতে পারো, সি প্যানেল থেকে ঢুকতে পারো। আচ্ছা, তো আমার এখানে ধরো এটা হচ্ছে আমার একটা হোস্টিং এর হোস্টিং প্যানেল। এই প্যানেলে তুমি ফাইল ম্যানেজার নামে একটা অপশন পাবা, যেখানে তুমি ওয়েবসাইটের সমস্ত ফাইল দেখতে পারবা। এই ফাইল ম্যানেজারে public_HTML নামে একটা ফোল্ডার পাবা। এটাই তোমার রুট সাইট। এটা কি বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। এই সাইট এটা। হুম। একইভাবে আমি এখন সি প্যানেল নামে আরেকটা জায়গায় আছি, লগ ইন করছি আর কি কোনো একটা ডোমেইনে। এই যে দেখো 2083-তে লগ ইন করছি আমি। এখানেও দেখো ফাইল ম্যানেজার নামে একটা অপশন পাবা। এখানে গেলে ফাইল ম্যানেজারের ভিতরে তুমি দেখবা public_HTML নামে একটা অপশন আছে। এখানে ঢুকার সাথে সাথে কোনো ফাইল নাই, ওয়ার্ডপ্রেসের ফাইল আছে এখানে? না ভাইয়া নেই। ওয়ার্ডপ্রেসের ফাইল বুঝবো কিভাবে? ওয়ার্ডপ্রেসের ফাইল বুঝার সিস্টেম হচ্ছে এরকম কিছু ফাইল থাকবে: ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি ইনক্লুড, এগুলো আমি আরো ডিটেলে পরে বলবো, এবং কিছু এক্সট্রা ফাইল। ওয়ার্ডপ্রেসের ডাব্লিউপি কন্টেন্ট বাদে এই দুইটা ফোল্ডার এবং এই নিচে যা ফাইল দেখতেছি, এগুলোকে বলা হয় ওয়ার্ডপ্রেসের কোর ফাইল। আর ডাব্লিউপি কন্টেন্ট আমরা যা চেঞ্জ করি, থিম প্লাগইন যা যা কাজ করি, সব ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে ঢুকে। দ্যাটস ইট, শেষ। তো আমরা যেখানে ছিলাম, তাহলে আমরা এই public_HTML এর মধ্যে গেলে আমরা যদি কোনো ফাইল দেখতে পাই, সেটা আমরা রুট ডোমেইনের ফাইলগুলো দেখতে পারবো, বা মেইন ডোমেইনের ফাইলটা দেখতে পারবো। ঠিক আছে? তো আমি একটাতে ঢুকে দেখছি যে আছে, এই যে public_HTML এর ভিতরে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আছে। আরেকটাতে ঢুকে দেখতেছি ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো নাই। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা সাবডোমেইন নামে একটা জিনিস দেখবো। এটা হচ্ছে মেইন। আমি তাহলে এখানে আমরা যা পাইলাম এটা হচ্ছে আমার ডোমেইন কনসেপ্ট। হ্যাঁ, এখানে আমরা যা বোঝাচ্ছি সেটা হচ্ছে ডোমেইন, সাবডোমেইন বা ডাইরেক্টরি। হ্যাঁ, অ্যাটাক গুলো কোথায় হয়েছে এটা বের করতে হবে। ক্লায়েন্ট সবসময় যে বলে দিবে তাও না। আচ্ছা, তো আমরা এটা বুঝলাম ডোমেইন, ডোমেইন বা মেইন ডোমেইনের ব্যাপার স্যাপার এটা। হ্যাঁ, এবার সাবডোমেইন। সাবডোমেইন জিনিসটা কি? তোমার এই একই ওয়েবসাইটের মধ্যে আমরা চাইলে সাবডোমেইন আকারে অনেক ওয়েবসাইট রাখতে পারি। যেমন আমি ধরো ব্লগ নামে একটা ওয়েবসাইট রাখলাম। তাহলে আমার ডোমেইনের আগে ডট আকারে যদি কিছু থাকে, সেটাকে আমরা সাবডোমেইন বলি। ঠিক আছে? অনেক কিছু হইতে পারে, ব্লগ হইতে পারে, গুগলের অনেক সাবডোমেইন আছে। যেমন এই যে image.google.com, হ্যাঁ, images.google.com, এটা একটা সাবডোমেইন। অথবা আমরা কি বলে এটাকে, analytics.google.com, এগুলো কি একটা সাবডোমেইন না? এই গুগল.কমটা মেইন ডোমেইন, আর এই যে ডট অ্যানালাইটিক্স দিয়ে আগে একটা কিছু বসাইছে, সো এটা একটা সাবডোমেইন। তো একটা সাবডোমেইনের মধ্যে আলাদা আলাদা করে ওয়েবসাইট বানাইছে। কেন বানাইছে? কারণ মেইন যে ডোমেইনটা আছে গুগল.কম, এটাকে হালকা রাখার জন্য এটার মধ্যে কিচ্ছু রাখে নাই, সেটা সার্চ ইঞ্জিনটা রাখছে। আর বাকি যা যা ওদের ফিচার আছে, ইমেজেস ডট, তারপর হচ্ছে তোমার
কি বলে, ads.google.com, এরকম যা যা আছে সব সাবডোমেইনে রাখছে, ঠিক আছে? বুঝছো না সাবডোমেইন জিনিসটা কি? জি ভাইয়া বুঝতে পারছি। এছাড়াও ডাইরেক্টরি নামে একটা জিনিস থাকে। ডাইরেক্টরিটা হয় কি, এই codebenbiri.com যা আছে এটার পর স্ল্যাশ আকারে হবে। স্ল্যাশ আকারে ধরো ব্লগ, অর স্ল্যাশ আকারে ধরো পোর্টফোলিও। হ্যাঁ, অনেকে কি করে, মেইন ওয়ার্ডপ্রেস এখানে থাকতে পারে, আবার ব্লগের জন্য আলাদা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারে, পোর্টফোলিওর জন্য আলাদা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারে। তাহলে কি হবে, মেইন ডোমেইনটা হালকা থাকে। মানে ভারী ভারী জিনিসগুলো দেখা যায় এরকম হয় সাবডোমেইন অথবা ডাইরেক্টরিতে পাঠিয়ে দেয়। তাহলে স্ল্যাশ আকারে কিছু যদি দেওয়া থাকে, দ্যাট ইজ কল্ড ডাইরেক্টরি। বুঝছো? আচ্ছা, জি ভাই বুঝতে পারছি। সাবডোমেইন এবং ডাইরেক্টরি গুলা কোথায় থাকে মন দিয়ে খেয়াল করো। আমরা যখন আহ, এই যে হোস্টিঙ্গারে ঢুকছি, ঢুকার পর আমি পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর আগে হোমে যদি যাই, আমি পাবলিকের মধ্যে ঢুকলে যেটা দেখবো সেটা মেইন ডোমেইনের ফাইল। এছাড়া কি এখানে আর কোনো ফোল্ডার আছে? নাই। তাইলে এই ওয়েবসাইটটার সাবডোমেইনও নাই, ডাইরেক্টরিও নাই। আবার এই যে সি প্যানেল, এইটার ফাইল ম্যানেজারে যদি যাই, তাহলে ফাইল ম্যানেজারে ঢোকার পর আমি এই যে দেখো পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ যদি কোনো ফাইল দেখতে পাই ফোল্ডার আকারে, মাইগ্রেট ওয়ান নামে একটা কিছু একটা দেখা যাচ্ছে, এবং সেটার মধ্যে যদি আমি ঢুকে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলা পাই, তার মানে সেটা একটা ডাইরেক্টরি। বুঝছো না বুঝো নাই বলো? জি ভাইয়া বুঝতে পারছি। মানে আমি, বুঝতে পারছি ভাই। তুমি পাবলিকের মধ্যে আগে ঢুকবা, পাবলিকের মধ্যে ঢুকলে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো থাকতে পারে নাও থাকতে পারে, এখানে নাই, তার মানে এখানে মেইন ডোমেইন কাজ করতেছে না। অর্থাৎ এই যে এটা কি মুরাদ ইবনে শেখ ডট কম, এটার রুটে বা এটা যদি আমরা এই সাইটটা যদি ভিজিট করি কিছু পাবো না, নাই, সাইট নেই 403। কিন্তু এইটার পাবলিকের ভিতরে মাইগ্রেট নামে একটা মানে ফোল্ডার আছে, এবং সেটার ভিতরে আমি একটা ওয়ার্ডপ্রেসের ফাইল টাইল দেখতে পারতেছি। তাহলে যেহেতু এটা একটা ডাইরেক্টরি, তাহলে স্ল্যাশ দিয়ে মাইগ্রেট ওয়ান লিখে এন্টার দিলে আমি আমার ওয়েবসাইটটা দেখতে পারবো। এটা কি ক্লিয়ার? জি ভাই। ফোল্ডারটার নাম মাইগ্রেট ওয়ান ছিল, দ্যাটস ওয়াই আমি মাইগ্রেট ওয়ান দিয়ে স্ল্যাশ দিছি। তাহলে কি পাবলিকের ভিতরে কোনো কিছু ফাইলে পাইলে, কোনো ফাইল ফোল্ডার পাইলে এবং সেটার মধ্যে ওয়ার্ডপ্রেস পাইলে, সেটা বুঝবে একটা ডাইরেক্টরি। এই যে যেমন, সাবডোমেন বলা যায় না ভাইয়া? না না, সাবডোমেন বলা যায় না, সাবডোমেনটা ডট আকারে আগে থাকবে। বুঝো নাই? আমি দেখাই দিছি সাবডোমেন। আচ্ছা, এখন আরেকটা সাইট সেখানে আমি দেখাই। আরেকটা সাইট। এই যে, এটা কোনো একটা সাইট, এটা আমরা এখানে আসলে কিছু ম্যালওয়্যার অ্যাটাক হয়েছে। ওকে, এইটার আরেকটা সাইট কিন্তু, হ্যাঁ, ফাইল ম্যানেজারে গেলাম। এইবার মন দিয়ে খেয়াল করো, এই ফাইল ম্যানেজারের ভিতরে পাবলিকে ঢুকার আগে, আমি কিন্তু পাবলিকে ঢুকি নাই, ঢুকার আগেই দেখো এই যে মনসুর.ফ্রিল্যান্সার পল্লব.কম, মুনা.ফ্রিল্যান্সার পল্লব.কম, নজরুল.ফ্রিল্যান্সার পল্লব। তাইলে এগুলো কি? এগুলো হচ্ছে সাবডোমেইন। সাবডোমেইন। সাবডোমেইন, ভেরি গুড। এবার এগুলোর তার মানে কি, এগুলো কি পাবলিকের সাথেই থাকে? মানে পাবলিকে ঢুকা লাগে না, পাবলিকের সাথেই এগুলো পাবা তুমি। তবে এবার মধ্যে এগুলোর মধ্যে যদি ঢুকো দেখবা এগুলোর ভিতরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, তার মানে প্রত্যেকটা একটা ওয়েবসাইট। ক্লিয়ার? জি তো ভাইয়া। এ ধরনের জিনিসই দেখলা, আবার একটু বুঝাই। সাইটে ঢুকে তুমি যদি পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর, পাবলিক কই গেছে, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ ফাইল ম্যানেজারে গেলাম। ফাইল ম্যানেজারে যে তুমি যদি এইখানে কোনো পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল ফাইল পাও, সেটার মধ্যে ঢুকে তুমি যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা পাও, আছে তো ওয়ার্ডপ্রেস আছে না, এই যে এগুলো সব ওয়ার্ডপ্রেসের ফাইল, ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি ইনক্লুড। তাহলে এটা কি? মেইন ডোমেইন, মেইন ওয়েবসাইট। রাইট রাইট, ভেরি গুড। তার মানে ফ্রিল্যান্সার পল্লব ডট কম দিলে কিছু একটা পাবো। যাই হোক, এটাতে হ্যাক হয়েছে, কিছু প্রবলেম হয়েছে।
আমরা কিছু ম্যালওয়্যার ইনজেক্ট করছিলাম আর কি, যার কারণে যাই হোক, এটা একটা মেইন সাইট আমার বুঝলাম। নাম্বার টু হচ্ছে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর সাথে, মানে আবার দেখো আমি ফাইল ম্যানেজারে আবার যাচ্ছি, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর পাশাপাশি, পাশাপাশি মানে কি, পাবলিকও আছে, এর পাশাপাশি দেখো যে উপরে কিছু ফোল্ডার আছে, মনসুর ডট ফ্রিল্যান্সার, মুনা, তারপর নজরুল, ঠিক আছে, এই যে এগুলো সব কি এক একটা সাব ইয়া সাব সাবডোমেন। সাবডোমেন, হ্যাঁ। সাবডোমেনটা অ্যাক্টিভ আছে কিনা বোঝার জন্য ঢুকে আমি ওয়ার্ডপ্রেস আছে কিনা দেখবো, আছে তো ওয়ার্ডপ্রেস, তার মানে সাবডোমেন, ফ্যান্টাস্টিক। এবার ডাইরেক্টরি বুঝবো কেমনে? ডাইরেক্টরি বোঝার জন্য পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ ঢুকে যাবা, ঢুকে দেখো এই যে আলিম নামে একটা ফোল্ডার আছে, তার মানে কি ফ্রিল্যান্সার পল্লব ডট কম স্ল্যাশ আলিম স্ল্যাশ আল মোমেন্ট স্ল্যাশ দেলোয়ার, এগুলো এক একটা ডাইরেক্টরি। ডিরেক্টরি। এই তিন ধরনের জিনিসই আমি বুঝলাম, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ক্লোজ। জি ভাইয়া। আমরা আর গ্যাঞ্জাম করব না, এই তিনটা জিনিস বুঝলে আমরা অনেক কিছু বুঝে যাব। কারণ কোনো কোনো ক্লায়েন্টের দেখবা ডাইরেক্টরিতে অ্যাটাক হয়েছে, কোনো কোনো ক্লায়েন্টের দেখবা সাব ডোমেনে অ্যাটাক হয়েছে, কোনো কোনো ক্লায়েন্টের মেইন ডোমেনে অ্যাটাক হয়েছে। এখন হইতে পারে ক্লায়েন্টের ওয়েবসাইট মেইন ডোমেইন, কিন্তু আসলে মেইন ডোমেইন ফ্রেশ, কোনো সমস্যা নেই, কোনো হ্যাক হয়নি, কিন্তু অ্যাটাকার বা হ্যাকার সাব ডোমেইন দিয়ে ঢুকছে বা ডাইরেক্টরি দিয়ে ঢুকছে। তখন তো তোমার এগুলো ক্লিন করা লাগবে, তখন তুমি বুঝতে হবে তোমার আসলে কোনটা সাব ডোমেইন কোনটা ডাইরেক্টরি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি যে জিনিসগুলো বুঝলাম এগুলো একটু ক্লাসরুমে দিয়ে দিই। ভেরি গুড। এক্সপেক্টিং তোমরা সবাই সাবডোমেন ডোমেন পেয়ে গেছো। আজকে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা মাইগ্রেশন শিখবো। কেন মাইগ্রেশন? আমি আজকে এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে সামহাও কিছু একটা অ্যাটাক ট্যাটাক হয়েছে, দুদিন পর পর সাইটের চেহারা নষ্ট হয়ে যায়, দুদিন পর পর ডিফেসমেন্ট হয়। আমি ডিফেসমেন্ট আরো পরে যাবো, জাস্ট আমি একটু ডিফেসমেন্টটা বুঝে দিই। ডিফেসমেন্ট হচ্ছে আমাদের ওয়েবসাইট ডিফেসমেন্ট লিখে সার্চ করলে তুমি দেখবা হ্যাক বাই অমুক, হ্যাক বাই তমুক, এটা সম্ভবত কালকে লাস্ট ক্লাসে আলিফ আন্দালিফ দেখাইছে, এরকম হ্যাক বাই অমুক টমুক লেখা থাকে, ডিফেসমেন্ট পেজ বলে। এটা আমরা কেমনে করে আমরা দেখাবো তোমাদেরকে, আমরা কিছু ডিফেসমেন্ট পেজের কন্টেন্ট মানে কোডও দিয়ে দিব, ওগুলো দিয়ে তোমরা নিজেরা নিজেদের সাইটগুলোকে ডিফেস করে দেখতে পারবা। তো এরকম হ্যাক বাই অমুক লেখা থাকে, তাহলে কি সাইটে কেউ আর ঢুকবে? ঢুকে দেখবে হ্যাক বাই অমুক, এটা তো ওয়েবসাইটের মালিকের জন্য লজ্জাজনক ব্যাপার, ঠিক আছে? এই জন্য এই সিকিউরিটি ক্লায়েন্টরা তোমার অনেক প্যারা দিবে তোমাকে, বা অনেক তাড়াহুড়ার মধ্যে থাকবে, কারণ তার সাইট হ্যাক হয়ে আছে, এটা তার জন্য লজ্জাজনক। আর যে ব্যক্তি হ্যাকটা করছে তার মানে আসলে তার রিজন কি ছিল? সে হয় ওয়েবসাইটটাতে সে অ্যাটাক করছে, অ্যাটাক করে হইতে পারে সে তার অনেক ভালো লাগতেছে আরেকটা ওয়েবসাইট হ্যাক হয়েছে, বা সে ইমেল পাঠালো, এই $300 পাঠায় দাও, তোমার ওয়েবসাইট আমি ঠিক করে দিচ্ছি। তাহলে এটা কি বলা হয়? র্যানসামওয়্যার, মানে র্যানসাম, মুক্তিপণ, কিছু একটা আটকায় রেখে মুক্তিপণ নিতেছে। তারপর আবার অনেকে, ভাইয়া হ্যাঁ ভাইয়া হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনতেছি। হ্যাঁ, ছোট একটু মানে এই যে মনে করেন কোনো ওয়েবসাইট যদি হ্যাক হয়, তো এই যে হোস্টিঙ্গার বা নেমসিম এই জায়গা থেকে যদি করে, তো এইখানেও ওরা যদি মানে ওয়েবসাইটের যে ওনার, ও যদি হোস্টিং প্রোভাইডারের সাথে কথা বলে, হুম। তাহলে কি ওয়েবসাইটটা ঠিক করে দিবে না তারা? আচ্ছা, না, হোস্টিং প্রোভাইডার তোমার হোস্টিং থেকে সমস্ত ফাইল ক্লিন করতে পারে না, ওর এক্সেস নাই ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকে কাজকর্ম করবে, ওয়ার্ডপ্রেসের ফাইলগুলোকে ঘাটাঘাটি করবে, তার পারমিশন নাই, কারণ সাইট যদি নষ্ট হয়ে যায় তুমি ওরা মানে গালি 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 দিবা। এখন ওর হাতে লিমিটেড কিছু পারমিশন থাকে, হোস্টিং এর সে উপরে উপরে উপর দিয়ে কিছু কিছু ফাইল কিল করতে পারে, কিন্তু ভিতরে যখন একটা মানে ধরো আমরা যখন ম্যালওয়্যার দেখবো তখন দেখবা ধরো index.php বা এরকম একটা কোড, এই কোডের ভিতরে একটা লাইন হ্যাকার বসায় রাখছে, এইটা সে ক্লিন করতে যাবে না, কারণ সামহাও যদি ওয়েবসাইটটা নষ্ট হয়ে যায় তাইলে কিন্তু দায়ভার ওর উপরে। সুতরাং হোস্টিঙ্গার বা হোস্টিং প্যানেল হয়তো তোমারে বলে দিতে পারে, ভাই অমুক নাম্বার লাইনের ফাইলটাতে আপনার ভাইরাস আছে, ও তোমার লিঙ্ক দেখাই দিবে, ভাই এই লিঙ্কে আপনার ভাইরাস আছে, এই লিঙ্কটা চেক করেন, কিন্তু ভাইরাস ক্লিন করে দিবে না, বুঝছো? আচ্ছা, এখন আমরা যেখানে ছিলাম, তো আমরা যখন এই ধরনের বিভিন্ন ধরনের কারণে হ্যাক ট্যাক হইতে পারে, হ্যাক হইলে আমরা যখন সাইট রিকভারি করতে যাব এই সাইটটা নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। আবার বলতেছি, আমরা বিভিন্ন কোড এডিট করব, কোড ঠিকঠাক করব, মেজর অনেক কাজ করবো, জাভাস্ক্রিপ্টের পিএইচপির কোডে হাত দিব আমরা, তখন সাইটটা নষ্ট হয়ে যাওয়ার বা ভেঙে যাওয়ার চান্স থাকে। থিম চেঞ্জ করতে হবে, প্লাগইন এডিট করতে হবে, প্লাগইন ফালায় নতুন প্লাগইন দিতে হবে, প্লাগইনের কোড ফালাইতে হবে। এই সমস্ত কেসে আমরা সবসময় ওয়ার্ডপ্রেসের একটা ব্যাকআপ লাগবে। এই ব্যাকআপ জিনিসটা কি? ব্যাকআপ জিনিসটা হচ্ছে আমরা ওয়েবসাইটে কোনো কাজকর্ম করার আগে এইটার একটা ফাইল, ভাইরাস সহ ফাইল ডাউনলোড করে রেখে দেব।
সামহাও ক্লায়েন্টের কাজ যদি আমরা ঠিকঠাক না করতে পারি, অন্তত পক্ষে মানে আগের মতো করে দিতে যেতে পারি, বুঝছো না? এটাকে বলা হয় ব্যাকআপ। তো এই ব্যাকআপ কেন নিব বুঝছো না? সাইট ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। আমি যখন কোড এডিট করতে যাব, ওয়েবসাইটের চেহারা এরকম ছিল, সেখানে ধরা যাক আমি যদি সিএসএস ফাইলটা গায়েব করে দিই, তখন দেখা যাবে ওয়েবসাইটটা ঠিক মতো লোড হইতেছে না, অ্যানিমেশন কাজ করতেছে না, বা কন্টেন্ট ভেঙে গেছে, ওয়েবসাইটে 505 ইরর, 404 ইরর, ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইরর দেখাতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো রানিং একটা ওয়েবসাইটে খুব সুন্দর চলতেছে, এটাতেও কিন্তু ভাইরাস অ্যাটাক থাকতে পারে, দেখা যাচ্ছে না কিন্তু ভাইরাসে অ্যাটাক হচ্ছে, কদিন পর পর ঝামেলা করতেছে, এরকম অনেক প্রবলেম হইতে পারে। তো আমাদের এই ব্যাকআপ মানে ব্যাকআপ নেওয়াটা শিখতে হবে, এবং এই ব্যাকআপটা আমরা দুই ভাবে করতে পারি। তো তোমাদের একটা গুগল শিট আমি ক্লাসরুমে দিয়ে দিছি, এই যে গেট শিট নামে, হ্যাঁ। এখানে আমি দেখাইছি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে মাইগ্রেট করা যায়। প্রথমে আমরা অটোমেটেড প্রসেসটা দেখব, পরে ম্যানুয়াল প্রসেসটা দেখব। আচ্ছা, প্রথমে আমরা প্লাগইন দিয়ে করব। সবচেয়ে বেস্ট যে প্লাগইন, সেটার নাম হচ্ছে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। এটা দিয়ে সবচেয়ে দ্রুত করা যায়। এছাড়াও ডুপ্লিকেটর নামে প্লাগইন আছে, এছাড়াও ডাব্লিউপি মাইগ্রেট ডিবি নামে একটা প্লাগইন আছে, এছাড়াও মাইগ্রেট গুরু নামে আর একটা প্লাগইন আছে, আফডাফ প্লাস নামে আর একটা প্লাগইন আছে, অনেক অনেক প্লাগইন আছে। তো আমাদের সবচেয়ে পছন্দ হচ্ছে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। আচ্ছা, এই প্লাগইনটা না প্রিমিয়াম একটা প্লাগইন, সুতরাং তোমরা যাতে ফ্রিতে ব্যবহার করতে পারো, আমাদের ওয়ার্ডপ্রেসে যারা কাজ করে বা শপিফাইতে যারা কাজ করে, তাদের জন্য বিভিন্ন থিম বা প্লাগইন যেগুলো প্রিমিয়াম, সেগুলো যাতে স্টুডেন্টরা ফ্রিতে ব্যবহার করতে পারে, আমরা একটা সাইট ডেভেলপ করছি, developerszone.net। তোমরা যখন ওয়ার্ডপ্রেসে বিভিন্ন কাজকর্ম করতে যাবা, চাইলে এখান থেকে বিভিন্ন থিম প্লাগইন প্রিমিয়াম ভার্সনগুলো এগুলা ফ্রিতে ব্যবহার করতে পারো। এখানে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন প্লাগইন আছে, সার্চ করতেছি অল ইন ওয়ান। এটা কি নাল ভাইয়া? ওখান থেকে মানে এটা কি ইয়ে আছে ওখানে? অরিজিনাল ইয়ার কিটা কি পাওয়া যাবে পরবর্তীতে কি সমস্যা পাওয়া না হয়? যাবে, হ্যাঁ। আমরা হচ্ছে লাইসেন্সটাকে পিএইচপি ভার্সন থেকে ডিসেবল করে দিই, সুতরাং তোমার কোনো কি লাগবে না। এটা ইনস্টল করার সাথে সাথে দেখবা তুমি প্রিমিয়াম ভার্সনের সমস্ত ফিচার পেয়ে যেতেছো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন লিখে সার্চ করলেই তুমি দেখবা এই যে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন ফ্রি ডাউনলোডের একটা প্লাগইনের লিংক পেয়ে যাবা। কপি করে তোমাদের এখানে আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে দিয়ে দিছি অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। এবার এটাকে ডাউনলোড করে নিবা। কেমনে? একদম নিচে নামবা, নিচে নামলে দেখবা ডাউনলোড নামে, এই যে ডাউনলোড নাও নামে একটা কন্টেনার, ক্লিক করলে দেখবা একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? তারপর তো আমি ডাউনলোড করলাম না, আমার কাছে আছে করা। এখন প্রথমে এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, হ্যাঁ, মাইগ্রেট ওয়ান নামে একটা কি এটা ডাইরেক্টরির ভিতরে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে। ক্লায়েন্ট বলছে ভাই তুমি এটার সাইটটা ঠিকঠাক করে দাও। প্রথমে আমি সাইটে ঢুকে আমার এক নম্বর কাজ, আমি অল ইন ওয়ান দিয়ে এটার ব্যাকআপ নামাবো। কেমনে? প্লাগইনে গিয়ে অ্যাড নিউ প্লাগইন। এই অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন এটা একটা প্রিমিয়াম প্লাগইন। এটার দুটো ভার্সন আছে, একটা ফ্রি একটা প্রিমিয়াম, দুইটাই তোমার ওই ফোল্ডারের ভিতরে আছে। এটা ডাউনলোড করার পর এখানে কিন্তু দুইটা প্লাগইন পাবা, দুইটাই কিন্তু লাগবে। অর্থাৎ এটার ফ্রি ভার্সন প্রিমিয়াম ভার্সন দুইটা প্লাগইনই একসাথে ইনস্টল করা থাকলে তুমি আনলিমিটেড ওয়েবসাইট ঠিকঠাক করতে পারবা। এই জিপটা এই জিপটা ডাউনলোড করার পর, আবার ডাউনলোড করে দেখাই। এই জিপটা যখন ডাউনলোড করবা, এই জিপের ভিতরে দেখো দুইটা আলাদা আলাদা জিপ আছে, এই দুইটাই লাগবে আমার, হ্যাঁ। ব্যাস, আর কিছু না। ক্লোজ, ক্লোজ, লেটস গো। প্লাগইনে গিয়ে এই দুটা প্লাগইনে একটার পর একটা আপ করে দিব। অল ইন ওয়ান না, অল ইন ওয়ান এলিমেন্টটা যে কোনো একটা আগে একটা পরে, এটা সমস্যা না, ঠিক আছে? ইনস্টল অ্যাক্টিভেট প্লাগইন। প্লাগইন মানে কি? ফিচার, ফিচার। সবসময় মনে লাগবে প্লাগইন মানে কোনো ফিচার। আমরা আমরা যখন ওয়ার্ডপ্রেসে কি বলে ক্লিনিং এর কাজ করব, তখন আমাদের থিম প্লাগইনে অনেক অনেক ঝামেলা থাকবে। সুতরাং এখানে দেখো অনেক অনেক প্লাগইন আছে, এই প্লাগইনগুলোর মধ্যেই বিভিন্ন ঝামেলা থাকতে পারে। আবার একটা প্লাগইন আপলোড করলাম, আরেকটা সিলেক্ট করলাম, ওই যে প্রথমটা ধরাই দিলাম, ইনস্টল করলাম এবং অ্যাক্টিভেট করে দিলাম। সবাই ক্লিয়ার? দুটো প্লাগইন কেমনে আপ করছি? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, সব সময় মনে রাখবা এই ধরনের প্লাগইনগুলার ভার্সন আপডেট করা যায় না।
কারণ এগুলো আমরা লাইসেন্স ডিসেবল করছি। লাইসেন্স ডিসেবল করার সময় নির্দিষ্ট একটা ভার্সনে আমরা লাইসেন্স ডিসেবল করছি। যখনই তুমি আপডেট করবা, ও কি করবে, ওর সার্ভার থেকে নতুন প্লাগইনটা নামায় ফেলাবে, নতুন কোড তোমার ওয়েবসাইটে ঢুকবে। আগের ওই কোড থাকবে না এই প্লাগইনের ক্ষেত্রে। আগের কোড যদি না থাকে, তাহলে আমরা যে লাইসেন্স ডিসেবল করছি পিএইচপি দিয়ে, সেটা তো আর কাজ করবে না। সুতরাং আপডেট করলে এই প্লাগইনগুলো কাজ করে না। সবসময় মনে রাখবা, এই ডেভেলপার্স জোন থেকে যে জিপিএল ভার্সনগুলো বা আমরা নিজেরা যেগুলো লাইসেন্স ডিসেবল করে তোমাদেরকে দিচ্ছি, এই প্লাগইনগুলা বা এই থিমগুলা আপডেট করা যায় না। ক্লিয়ার? ব্যাস। এবার অল ইন ওয়ান ভাই ডেভেলপ আপডেট না করতে পারলে তো পরবর্তী এটাকে ভাইরাসে এফেক্টেড হওয়ার কোনো সম্ভাবনা থাকে? অবশ্যই থাকে। এটা তো তোমার ক্লায়েন্টের কাছে কখনো ব্যবহার করবা না। এটা এখন আমি ব্যাকআপ নিয়ে ফালাই দিব, প্লাগইনটা শেষ। কোনো আচ্ছা। ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে থিম প্লাগইন প্রিমিয়াম হইলে কোনোদিনই ডেভেলপার জোন থেকে নামাবা না, বা কোথাও থেকে মানে প্রিমিয়াম জিনিসটা প্রিমিয়াম ক্লায়েন্টে বলবে এটা কিনে দে আমারে। ওর বিজনেস ও অবশ্যই কিনে দিবে। যত ডলার লাগুক, 300 400 যত ডলার লাগুক, ও কিনে দিবে আমাকে থিম প্লাগইন। যদি কখনো ফিউচারে সাইট ডেভেলপ করো ওয়ার্ডপ্রেসে, এটা মাথায় রাখবা। আর আমরা ফ্রি প্লাগইনগুলা যেগুলো আমি অ্যাড নিউতে ক্লিক করে ফ্রি ভার্সন পাই, এগুলো কোনো সমস্যা না। এগুলো ফ্রিতেই দিয়ে রাখছে, এগুলো আমরা আপডেট করতে পারবো। কিন্তু যেগুলো প্রিমিয়াম, সেগুলো ক্লায়েন্টকে কিনে নিতে বলবা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা অল ইন ওয়ানে গেলাম। যাওয়ার পর এই ফাইলটাকে আমি ব্যাকআপ নামাবো, তাইলে কি ইম্পোর্ট করব না এক্সপোর্ট করব? হ্যাঁ, ইম্পোর্ট করা লাগবে। কেন? আমি তো এখান থেকে এক্সপোর্ট ব্যাকআপ এক্সপোর্ট ব্যাকআপ নিব। আর ব্যাকআপ নিব আমি ব্যাকআপ। ব্যাকআপ মানে এক্সপোর্ট, এক্সপোর্ট মানে কি বাইর করা, আর ইম্পোর্ট মানে কি এটার ও মধ্যে ঢোকা। আচ্ছা আচ্ছা। তো আমি এক্সপোর্ট করবো মানে কি বাইর করতেছি এটার থেকে ফাইল। এক্সপোর্ট বাটনে ক্লিক করলাম। মনে রাখবা, ওয়ার্ডপ্রেসের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ডেটাবেস আর একটা হচ্ছে ফাইল। এই প্লাগইনটার খুব ভালো একটা বৈশিষ্ট্য, এই ডেটাবেস এবং ফাইল, মানে আমি সামনে যা করি সেটা ডেটাবেসে যোগ হয়, অ্যাড হয়, তারপরেই সেই ফিচারটা ইমপ্লিমেন্ট হয়। এই দুইটা ব্যাকআপ একসাথে সে নামাইতে পারে। দেখছো? দুইটা একসাথে। এক্সপোর্ট টু ফাইল বাটনে ক্লিক করবা। এইবার সে কি করবে, তোমার পুরা ওয়ার্ডপ্রেসের জিপ ফাইল, পাশাপাশি তোমার ওয়ার্ডপ্রেসের ডেটাবেস একসাথে একটা ফাইলে কনভার্ট করে ফেলতেছে। কনভার্ট করে ফেলাইছে কিন্তু। এবার আমি ডাউনলোড করে ফেলতেছি। এটাকে আমি একটা ফোল্ডারে রাখি। 277 তোমরা না, ব্যাকআপ। তো এখানে একটা ব্যাকআপ নামায় ফেলছি। ক্লিয়ার? এবার এই ওয়েবসাইটকে তুমি একদম মাইরা ফেলো, শেষ টেস্ট করে ফেলো, কোড ক্লিন করতে গিয়ে সাইট নষ্ট করে ফেলো, কোনো সমস্যা নেই। যখনই দেখবা কোনো বিপদ হয়ে গেছে, তখনই তোমরা ওই ফাইলটাই ইম্পোর্ট বাটনে ক্লিক করে ওই ফাইলটাই ধরায় দিবা। এই ফাইলটা ধরায় দিবা, আবার সাইট আগের মতো হয়ে যাবে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলো? ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, এই কাজটাই আমরা অন্য একটা সাইটে করে দেখি, হ্যাঁ? তোমরা কি জানো ওয়ার্ডপ্রেস কেমনি ইনস্টল করে? দেখাইছিল? জি জি ভাই। ভাই দেখানো হয়েছে। ভেরি গুড। সি প্যানেল থেকে দেখবা সফটাকুলাস নামে একটা অপশন আছে, এখানে গিয়ে ওয়ার্ডপ্রেসে ক্লিক করবা। তো আমি একটা নতুন ওয়েবসাইট বানাইতেছি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। ইনস্টল নাও বাটনে ক্লিক করবা। ডাইরেক্টরি যদি হয়, সে ডাইরেক্টরির নামটা লিখবা। ধরো আগের ওয়েবসাইটটার নাম ছিল মাইগ্রেট 1, এখন নাম দিলাম মাইগ্রেট 2। ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলো? ক্লিয়ার ভাইয়া। ক্লিয়ার ভাইয়া। তোমাদেরকে দেখানোর জন্য যে মাইগ্রেট হচ্ছে, ইনস্টল করে ফেলছি। যাই হোক, এখানে আর কিছু লাগবে না। আমি আরেকটা সাইটে ঢুকে গেছি, দেখো সাইডের লিঙ্কটার দিকে তাকো, এটা হচ্ছে মাইগ্রেট 2, আর এই পাশেরটা হচ্ছে মাইগ্রেট 1। এখন এই অল ইন ওয়ান প্লাগইনটা দিয়ে আমি ডাউনলোড করে ফেলছি। ডাউনলোড করে এখন আমাকে এই নতুন সাইটটার মধ্যে তোমাদেরকে আসলে আমি ইম্পোর্ট করে দেখাবো সব ঠিকঠাক আছে কিনা, হয় কিনা মাইগ্রেট, হ্যাঁ? তাইলে কি করতে হবে, এখানেও আমাদের অল ইন ওয়ান লাগবে না নাকি? লাগবে ভাইয়া। জি ভাই, অল ইন ওয়ান ইনস্টল দিতে হবে। হ্যাঁ, দোনো সাইটেই কিন্তু অল ইন ওয়ান থাকা লাগবে, হ্যাঁ? দুইটা প্লাগইনই ইনস্টল, আপলোড, সেকেন্ডটা ইনস্টল।
অ্যাক্টিভেট শেষ। অল ইন ওয়ান চলে আসবে আমার এখন, ঠিক আছে? অল ইন ওয়ান এবার কি করবো, এক্সপোর্ট না ইম্পোর্ট? ইম্পোর্ট ইম্পোর্ট হবে। ইম্পোর্ট, রাইট। ইম্পোর্ট হবে, ইম্পোর্ট। ইম্পোর্ট, রাইট। আগের যে ফাইলটা এটাকে আমি ধরা দিচ্ছি ফাইল। এই যে পুরাটা ধরা দিলাম, শেষ। কোনো কাজ নাই, একদম সহজ। প্রসিড। ফিনিশ। ওখানে যত থিম প্লাগইন যা যা ছিল সব এখানে নিয়ে চলে আসবে অটো। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া, যদি কোনো লাইসেন্স কপি থাকে কিংবা প্রিমিয়াম কপি থাকে, ওইগুলোও কি একবারে ইম্পোর্ট, ওই লাইসেন্স ফাইল টাইল সব একবারে ইম্পোর্ট হয়ে যায়? একবারে একবারে সব, কিচ্ছু করা লাগবে না, জাস্ট যা আছে সেম টু সেম নিয়ে আসবে। ফাইল তো সে একবারে ব্যাকআপ নিচ্ছে, তাই না? তো আমাদের এই মাইগ্রেট টু, এ দেখো, তো দেখো আমরা এখন মাইগ্রেট টু ওয়েবসাইটে পুরা সাইটটা নিয়ে আসছি না, দেখো তো। আবার এই মাইগ্রেট ওয়ানে যদি ভিজিট করো, এই সেম সাইট না? দেখো তো, মাইগ্রেট ওয়ান আর এই মাইগ্রেট টু তে একই ওয়েবসাইট না? হ্যাঁ। জি ভাইয়া। তাহলে জি ক্লোন ভাইয়া। করা ক্লিয়ার, ক্লোন করা ক্লিয়ার, ব্যাকআপ নেওয়া ক্লিয়ার। ব্যাকআপটা নিয়ে রাখছি, ব্যাকআপ নিয়ে এখন আমি এই ওয়েবসাইটে সেম টু সেম উঠাই ফেলছি, দ্যাট ইজ কল্ড ক্লোন। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। কাজ শেষ। এবার ড্যাশবোর্ডে আসছি। ড্যাশবোর্ডে আসছি, অল ইন ওয়ানের কাজ শেষ। এখন আমি এই মাইগ্রেট টু সাইটটা ফালাই দিই। কেমনে ফালাবো? এই সফটওয়্যার ক্লাসের ভিতরে ঢুকলেই নিচের দিকে দেখবা এই সাইটটা আমি ফালাই দিতে যাচ্ছি। সিলেক্ট করবা, সিলেক্ট করে রিমুভ কমপ্লিটলি বাটনে ক্লিক করলে চলে যাবে। ওকে, শেষ। এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ডাটাবেস থেকে শুরু করে তোমার ফাইল টাইল যা আছে সব ফালাই দিছে। তুমি এখন দেখো মাইগ্রেট টু লিখলে আর কোনো কাজ করবে না সাইটটা। মাইগ্রেট টু আছে, সাইট নেই। ওকে, তাহলে এটা বুঝছো আমরা কেমনে এই অল ইন ওয়ান দিয়ে করছি। এবার দেখো আমরা ম্যানুয়ালি করব। ম্যানুয়ালি কেন করব? অনেক সময় সমস্ত প্লাগইন ফেল করবে, যত প্লাগইন দিবা প্রত্যেকটা প্লাগইন ফেল করবে। অনেক সময় একটা সাইট 6 বছর 7 বছর আগের করা ওয়েবসাইট, ডাটাবেজের চেহারা চেঞ্জ হয়ে গেছে, নতুন অনেক আপডেট আসছে, আপডেট করে নাই সাইটে। এই অটোমেটিক প্লাগইনগুলো দিয়ে ব্যাকআপ নেওয়া যায় না অনেক সময়, অনেক সময় আটকাবা তুমি। তখন আমাদের এই ম্যানুয়াল প্রসেসটা শিখতে হবে। পুরো ম্যানুয়াল একটা প্রসেসে আমি এই ফুল ওয়ার্ডপ্রেসটার ব্যাকআপ নিব। ব্যাকআপ নিয়ে নতুন একটা ওয়ার্ডপ্রেসে আমি ইনস্টল করে তোমাদেরকে দেখাবো। ম্যানুয়াল প্রসেস। ওকে, প্রথমেই দেখো একটা ওল্ড ওয়েবসাইট, একটা নিউ ওয়েবসাইট। মনে করো ওল্ড ওয়েবসাইটটা কি, ওই যে এটা কি ছিল, মাইগ্রেট ওয়ান, তাই না? এটা মনে করো ওল্ড ওয়েবসাইট, যেখান থেকে আমি নামাবো, নতুন একটা ওয়েবসাইট আমি ক্লোন করব। শেষ। এবার আমাকে প্রথমে বলতেছে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ গিয়ে তোমার যদি কোনো সাইটের ফোল্ডার থাকে সেটার মধ্যে যাও, গিয়ে তুমি কম্প্রেস করে ফেলো পুরো ফাইল। তাইলে আমাদের এখন সি প্যানেল থেকে কাজ করতে হবে। সি প্যানেলে গেলাম, সি প্যানেল থেকে আমি ফাইল ম্যানেজার নামে যে অপশনটা আছে এখানে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমি এখন সেকেন্ড প্রসেস দেখাচ্ছি, অর্থাৎ ম্যানুয়াল মাইগ্রেশন। এটার ভিতরে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ গেলাম। তোমার যদি রুট ওয়েবসাইট ক্লোন করতে হয় তাহলে রুটের ফাইলগুলোকে ব্যাকআপ নিবা। আমি এখন ক্লোন করতেছি একটা ডাইরেক্টরি, তাই না? মাইগ্রেট ওয়ান নামে একটা ডাইরেক্টরি, তাই এই ডাইরেক্টরি ফোল্ডারে ঢুকছি। ঢুকার পর সিলেক্ট অল বাটনে ক্লিক করবা, রাইট বাটনে ক্লিক করবা, কম্প্রেস নামে, এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাইল, সব ফাইল ব্যাকআপ নিয়ে আমি নামাই ফেলবো, কম্প্রেস করে একবারে নামাই ফেলাবো। কম্প্রেস, জিপ আকারে কম্প্রেস করব, কম্প্রেস ফাইল বাটনে ক্লিক করব, শেষ। ডান। এইবার আমরা যদি এখানে একটা রিলোড নামে একটা বাটন আছে এখানে ক্লিক করি, তাইলে আমরা দেখব, এই দেখো ডাব্লিউপি অ্যাডমিন ডট জিপ নামে একটা ফাইল পাইছে। ডাব্লিউপি অ্যাডমিন নাম দিছে কেন? ওই যে প্রথম ফাইলের নাম ডাব্লিউপি অ্যাডমিন পাইছে দেখে নাম দিছে এটা। যাই হোক, আমি একটু রিনেম করে নিই। আমাদের ওয়েবসাইটের নাম কি? মাইগ্রেট ওয়ান। আমি জাস্ট নামটা সেভ করে রাখতেছি মাইগ্রেট ওয়ান দিয়ে। তো এই মাইগ্রেট ওয়ান এটা কি? এই জিপের ভিতরে এই সমস্ত ফাইল আছে, এই ফাইল ফোল্ডার যা আছে সব এটার ভিতরে আছে, এই জিপের ভিতরে। এই জিপটা আমি ডাউনলোড করে ফেলতেছি।
তাহলে এটা হচ্ছে ফাইলের ব্যাকআপ। এখন আমাদের ডাটাবেজের ব্যাকআপ নিতে হবে, অর্থাৎ একটা ওয়ার্ডপ্রেস একটা মানে ফাইল এবং ডাটাবেস দুটার কম্বিনেশনে তৈরি হয়। যেহেতু আমরা ম্যানুয়ালি করতেছি, প্লাগইন দিয়ে করতেছি না, দ্যাটস ওয়াই আমি আলাদাভাবে ফাইল, আলাদা আলাদাভাবে ডাটাবেজের ব্যাকআপ নামাচ্ছি। হ্যাঁ, এই যে মাইগ্রেট ওয়ান যে জিপ ফাইলটা আছে সেটা চলে আসছে। এই যে মাইগ্রেট ওয়ান এন জিপটা, তাই না? তো এটা আমাদের যে 277-এর যে ফোল্ডারটা ছিল সেখানে আমরা রাখি। হ্যাঁ, এই যে মাইগ্রেট ওয়ান এন জিপ, ঠিক আছে? এটা ভুলে যাও, এটা বাদ। তাহলে একটা জিপ ফাইল পাইলাম, শেষ। নাম্বার 2, তো দেখো আমার গুগল শিটে কি বলে, একদম গুগল শিট ধরে ধরে আগাবা। হ্যাঁ, আচ্ছা, এবার আমাকে বলতেছে চেক দ্য নেম অফ দ্য ওল্ড ওয়েবসাইটের ডাটাবেস। ডাটাবেজের নাম দেখতে বলছে। কেমনে দেখবো? ডাটাবেজের নাম দেখার জন্য wp config.php নামে একটা ফাইল আছে। আচ্ছা, তাহলে সি প্যানেলের ভিতরে এটা কি ওল্ড ওয়েবসাইট, তো তাই না? মাইগ্রেট ওয়ান, আমরা কোথায় আছি? এই যে দেখো মাইগ্রেট ওয়ানে আছি। এটা ওল্ড ওয়েবসাইট, মানে যেখান থেকে আমি ব্যাকআপ নামাবো। সেখানে wp config.php নামে একটা ফাইল আছে। তো সেটা বলতেছে এটাকে একটু ভিউ করো, ভিউ করে তোমার ডাটাবেজের নামটা দেখো। ডাটাবেজের নাম কেমনে দেখে? দেখো এই যে ডিবি নেম। তো ডিবি নেম ডোমেনের নামের পর আন্ডারস্কোর দিয়ে একটা কিছু থাকে, এই আন্ডারস্কোর দিয়ে যা থাকে এটাই তোমার মেইন। 806 ডাটাবেজের নাম কি? wp806, ক্লিয়ার? জি ভাইয়া। ভেরি গুড। তাহলে আমি ডাটাবেজের নাম পাই গেছে 806। এখন ডাটাবেজের নাম তো দেখছি, এবার কি করতে বলে? এবার বলে সিপ্যানেল থেকে পিএইচপি মাই অ্যাডমিনের ভিতরে গিয়ে তুমি তোমার ডাটাবেসটা খুঁজে বের করো, তারপর ডাটাবেসটাকে এক্সপোর্ট করে ফেলাও। ভেরি গুড। তাহলে আমি সি প্যানেলে আবার ঢুকলাম। এই যে সি প্যানেলে সিপির উপরে ক্লিক করবা, তাহলে ব্যাক করতে পারবা। ব্যাক করার পর আমাকে বলছে কোথায় যেতে? পিএইচপি মাই অ্যাডমিনে। তো পিএইচপি মাই অ্যাডমিন কই? দেখো তো, এই যে পিএইচপি মাই অ্যাডমিন, অর্থাৎ ডাটাবেস গুলা এই যে লিখে দিছে ডাটাবেস। ডাটাবেস গুলো দেখার জন্য পিএইচপি মাই অ্যাডমিনে ঢুকতে হয়। ঢুকলাম ডাটাবেসের ভিতরে। এখন এখানে যদি 10টা 20টা 30টা ওয়েবসাইট থাকে, 30টা ডাটাবেস থাকবে। এখানে কয়টা দেখাচ্ছে? সাইট আছে একটা, একটাই ডাটাবেস দেখাচ্ছে নাকি? 806 পাইছো? 806। জি এখন এরকম যদি 10টা ওয়েবসাইট থাকতো তাহলে 807, 809, 810, 811 এরকম অনেকগুলো পাইতাম না ডাটাবেস নাকি? এখন আমরা ডাটাবেস পাইছি একটাই, আমার সাইটও একটা। ওইটা ব্যাপার না, আমি দেখবো wp806 কিনা। কারণ একটু আগে আমি যখন প্রিভিউ করে আসছি ও আমাকে বলে দিয়েছে ডাটাবেসের নাম 806। সেই 806টাতে আমি ঢুকছি। ঢুকার পর আমি খালি এই যে এক্সপোর্ট বাটনে ক্লিক করবো, আর কোনো কাজ নেই আমার। এটাই হচ্ছে আমার ডাটাবেস। এখানে কিচ্ছুতে হাত দিব না, জাস্ট এক্সপোর্ট বাটনে ক্লিক করব, শেষ। তাহলে এটা ওই 277 ব্যাকআপের ফোল্ডারের ভিতরে রাখলাম। তাইলে এখানে দেখো এই ফোল্ডারটাতে একটা জিপ ফাইল এবং একটা ডাটাবেস, এবং ডাটাবেস কেমনে বুঝলাম? .sql, ওয়ার্ডপ্রেস মাই এসকিউএল ডাটাবেস ব্যবহার করে, দ্যাটস ওয়াই .sql। এটা ডাটাবেসের ব্যাকআপ, এটা ফাইলের ব্যাকআপ, এই দুটো ক্লিয়ার সবার? ব্যাকআপ নিয়ে নিছি, শেষ। এবার মনে করো ক্লায়েন্টের এই ওয়েবসাইটটা ধ্বংস হয়ে গেছে, ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তুমি ভালো করে দেখো, নষ্ট হয়ে গেছে মনে করো, মাইগ্রেট ওয়ান নামে যে ফোল্ডারটা ছিল শেষ, বা রুট ফোল্ডার ছিল শেষ, সমস্যা নেই। সাইট তো নষ্ট হয়ে গেছে, তাহলে ফালাই দিবা না? আর এই খেলা আছে নাকি? জি ভাই, সময় দিবেন। এই একটা সিরিজ তাইলে মাইগ্রেট ওয়ান এই ফাইলটাই আমার শেষ, নষ্ট হয়ে গেছে, তাইলে আমি রিমুভ কমপ্লিটলি দিয়ে ফালাই দিলাম, শেষ। ক্লিয়ার সবাই? এবার আমার কি করতে হবে ভালো করে খেয়াল করো। এখন সি প্যানেল থেকে ফাইল ম্যানেজারে গিয়ে নতুন একটা ফোল্ডার বানাবো। ফাইল ম্যানেজারের ভিতরে গিয়ে সি প্যানেলে আসি, ফাইল ম্যানেজারে আছে, যেহেতু ক্লায়েন্টের আগে ডাইরেক্টরি আকারে ছিল, তাইলে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে গিয়ে একটা ফোল্ডার বানাবো। ফোল্ডারের নাম কি দিব? মাইগ্রেট ওয়ান। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আমি হচ্ছে ডাইরেক্টরি টু ডাইরেক্টরি ক্লোন করতেছি, এই জন্য ডাইরেক্টরি বানালাম পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে। এটা বুঝছো না? এটা
এবার মাইগ্রেট ওয়ান যে ফোল্ডারটা আছে এটার মধ্যে ঢুকে ওই যে জিপ ফাইলটা আছে সেটাকে আপলোড করে দিই। তাহলে দেখো এটাই বলছে এখানে যে তুমি একটা ফোল্ডার বানাও, ফোল্ডার বানায় সে কম্প্রেস ফোল্ডারটা আপলোড করো, এক্সট্রাক্ট করো, ডিলিট করে দাও জিপটা, তারপরে মেইন ফোল্ডারটা ঠিকঠাক করো। এটা আপলোড হয়ে গেলে গ্রিন হয়ে যাবে দেখবা। আচ্ছা ভাই, ওইটাই তো ব্যাকআপ নিলাম, আবার ওইটাই আপলোড দিতেছি। হ্যাঁ মানে ব্যাকআপ নিয়ে আমি সাইটটা ঠিক করার চেষ্টা করছি, ঠিক করতে গিয়ে কোড টোড এডিট করতে গিয়ে আমার সাইট শেষ, নষ্ট হয়ে গেছে, সাইট আমি আর কোনোভাবে ঠিকঠাক করতে পারতেছি না। তো তখন আমার এই ব্যাকআপটা তো সব ঠিকঠাক ছিল নাকি, জি, জি। এই ব্যাকআপটা এখন আমি উঠাই দিয়ে সাইটটা বাঁচাইতেছি আবার, বুঝো নাই, পরে আবার শুরু করবো কাজ। ক্লিয়ার? আচ্ছা। মানে আমার সিকিউরিটির জন্য আর কি। এখন ক্লায়েন্ট বলবে ভাই আমার সাইট তো ক্লিয়ার। আগে দেখা যেত, দেখো এখন তো দেখা যাইতেছে না, তুমি আমার সাইট নষ্ট করে ফেলাইছো, এখন আমাকে ঠিক করে দিতে হবে না, নাহলে তো একবার অর্ডার টর্ডার ক্যান্সেল করে দিয়ে চলে যাবে গা। ওইটাই আমি এখন সাইটটা ঠিকঠাক করতেছি। তুমি যখন এরকম ইরর সলভ করবা, বিভিন্ন কোড এডিট করবা ম্যালওয়্যার দূর করার জন্য, তখন এরকম 403, 404, 405 অনেক ধরনের ইরর আসতে পারে। ইরর আসছে আর কিচ্ছু করার নাই, আমার আমার ব্যাকআপ আছে, সেই ব্যাকআপটা তুলে আমি বাঁচাইতেছি। ওই একই ফোল্ডারের মধ্যে আমি আমার ব্যাকআপটা কেমনে তুলবো ম্যানুয়ালি সেটা দেখাচ্ছি। বুঝছো ম্যানুয়ালি ব্যাকআপটা কেন নিছি এটা বুঝছো তো? আর এই যে এখন ব্যাকআপ কেমনে তুলতেছি এটা বুঝতেছো? জি ভাই, বুঝতে পারছি। এবার গ্রিন হয়ে গেলে আমরা এই লিঙ্কটাতে ক্লিক করব, লিঙ্কটাতে ক্লিক করলে আমি দেখবো আমার জিপ ফাইলটা চলে আসছে। এখন এই জিপটাকে আমি ভাঙবো, এক্সট্রাক্ট ফাইল, ভেঙে গেছে। এবার আমি রিলোড করব, সব ফাইল চলে আসছে। জি ভাইয়া। আমার এই জিপটা কি আর দরকার আছে? জিপের সব ফাইল তো ভেঙে নিয়ে চলে আসছি, জিপটা ফালাই দিই। না ফালাইলেও সমস্যা নেই, থাকতেই পারে। ব্যাস, জিপ ফালাই দিছি। এবার মন দিয়ে খেয়াল করো, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর মধ্যে ঢুকলে, মাইগ্রেট ওয়ান নামে ফোল্ডারে ঢুকলে ঠিক আগে যেমনি ছিল এমনি সব ফাইল চলে আসছে। ক্লিয়ার? জি ভাই। এইবার আমার কাজ হচ্ছে ডাটাবেসটা ঠিকঠাক করা। ডাটাবেস কেমনে দেখো, এখন নতুন একটা সি প্যানেলের ভিতরে নতুন একটা ডাটাবেস বানাইতে হবে। ক্রিয়েট নিউ ডাটাবেস, যে কোনো নাম দিয়ে একটা ডাটাবেস বানাবো। ডাটাবেসটা বানানোর পর একটা ইউজার বানাবো। ইউজার বানানোর পর সেই ইউজারটাকে আমি অ্যাসাইন করব। ঠিক আছে, অনেকগুলো কাজ। আচ্ছা, তো মন দিয়ে খেয়াল করো, আমি সি প্যানেলের ভিতরে পিএইচপি, মানে ডাটাবেসের এখানে পিএইচপি মাই অ্যাডমিনে ডাটাবেস দেখা যায়। আর নতুন ডাটাবেস তৈরি করার জন্য ম্যানেজ মাই ডাটাবেস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবা। এইবার একটা ডাটাবেসের নাম দিবা। ডাটাবেসের নাম কি হবে আমি তো জানি না, তো জানার জন্য কি করতে হবে, wp config ডট পিএইচপি যে ফাইলটা আছে এটা ভিউ করো। ভিউ করলে দেখো এই হলো তোমার ডাটাবেসের নাম, wp 806। এটা কপি করো। মিলতে হবে না ডাটাবেসের নামের সাথে নাম, নাকি নিলে কি হবে? তাইলে ডাটাবেসের নামে যে এই যে মুবিন ইবনে শেখ তো আছেই, আন্ডারস্কোর wp 806 ক্রিয়েট ডাটাবেস, বানাইছি ডাটাবেস। জি ভাইয়া। ব্যাক, গো ব্যাক। এবার একটা ইউজার বানাইতে হবে, মন দিয়ে খেয়াল করো। ইউজার কেমনে বানাই, এই যে অ্যাড নিউ ইউজার, দাও ইউজার, দিছো। এবার এই ইউজারটার একটা পাসওয়ার্ড লাগবে না? এই পাসওয়ার্ড কই পাবা? এই যে দেখো ডাটাবেজের একটা পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা দিয়ে দাও, কপি। তাহলে ইউজারের নেমও কিন্তু একই, দেখছো ওই যে ইউজার, দেখো ডিবি নেম যা দিছি, ডিবি ইউজার, ডাটাবেজের ইউজার ওই একই নামই। আর এই ডাটাবেজের পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা এইটা কোটেশনের ভিতরে যা আছে সেটা দিলাম। ক্রিয়েট ইউজার, ক্লিয়ার সবে? ব্যাস, এখন এই ডাটাবেজ আর ইউজার অ্যাড করার পর এই ডাটাবেজ এবং ইউজারকে আমার লিঙ্ক করাইতে হবে। দেখো অ্যাড ইউজার টু ডাটাবেজ মানে মাঠ তৈরি করছি, ডাটাবেজ হচ্ছে মাঠ, ইউজার তৈরি করছি খেলোয়াড়। এখন এই খেলোয়াড়কে আমার মাঠে ছেড়ে দিতে হবে। তাইলে ইউজারও সিলেক্ট করে দিলাম, ডাটাবেজও সিলেক্ট করে দিলাম, বললাম এই খেলোয়াড় তুই এই মাঠে খেলবি, অ্যাড। এই মাঠে খেলার সময়ও কি করবে, গোলকিপিং করবে নাকি ফ্রন্টে খেলবে নাকি ব্যাকে খেলবে?
বললাম তোর সমস্ত প্রিভিলাইজ আছে, তুই যে কোনোখানে খেলতে পারবি। অল প্রিভিলাইজ মেক চেঞ্জেস, শেষ। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। এই জি ভাইয়া, ক্লিয়ার। ডাটাবেসটা যে বানাইলাম, এই ডাটাবেসটা এখন আমি দেখবো কেমনে? ওই যে আগের মতো পিএইচপি মাই অ্যাডমিনের ভিতরে পাবো। পাইছি 806। জি ভাইয়া। ডাটাবেস থাকলে কি হবে? ডাটাবেস তো খালি, কিছু আছে? করতে হবে ভাই ওইটা। ওই যে আমরা ডাটাবেসটা আগের সাইট থেকে ডাউনলোড করে রাখছিলাম না, এইবার আমি ইম্পোর্ট করে দিচ্ছি আমার ডাটাবেস। চুজ ফাইল, ওই যে এসকিউএল, যেটা ডট এসকিউএল, এটাই আমার ডাটাবেস। এটা ছিল ফাইল আর এটা হচ্ছে ডাটাবেস। ডাটাবেসটা ধরাই দিলাম, শেষ। কিচ্ছু তো হাত দিবা না, নিচে গিয়ে ইম্পোর্ট বাটনে ক্লিক করবা। সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে গেছে। তাহলে আমাদের ওয়েবসাইটটা ব্যাক হয়ে গেছে, দেখছো? সহজ না কঠিন? সবাই বুঝছো কি করছি না করছি? বুঝছি ভাইয়া, একটু জি ভাইয়া। আমার দেখছি করে তার মানে প্রথমে আমি একটা সামারি করে দিচ্ছি, একটা ফাইল আপলোড করছি, মানে একটা ফোল্ডার টোল্ডার সব ফালাই দিচ্ছি, নষ্ট হয়ে গেছে, কি করব? ফোল্ডার ফালানোর পর আহ, ওই যে জিপটা নামাইছিলাম, ওই মাইগ্রেট নামে একটা ফোল্ডার বানায় সেখানে জিপটা আপলোড করে জিপটা এক্সট্রাক্ট করে কাজ শেষ। এবার ডাব্লিউপি কনফিগ ডট পিএইচপি তে গিয়ে আমি একটু দেখে নিছি ভাই আমার ডাটাবেজের নামটা কি, ইউজারের নামটা কি, আর পাসওয়ার্ডটা কি। তো দেখে নিলাম ডাটাবেজের নাম, দেখে নিলাম ইউজারের নাম, আর দেখে নিলাম পাসওয়ার্ড। এখন আর কোনো কাজ নাই, খালি ডাটাবেস ক্রিয়েট করছি, ইউজার ক্রিয়েট করছি, পাসওয়ার্ড দিয়ে ইউজারকে ওই ডাটাবেসে ঢুকাই দিয়ে অল প্রিভিলেজ দিয়ে সেভ দিছি। ডাটাবেস তো খালি। ওই ডাটাবেসে আমার আগে যে নামানো ডাটাবেসটা ছিল সেটা আমি ইম্পোর্ট করে দিছি। সাইট আমার আগের মতো হয়ে গেছে। ক্লিয়ার সবাই? পারবা না? পারা যাবে ভাইয়া। এখন তোমরা তো আর প্র্যাকটিস করতে পারবা না, কারণ কি? কারণ হইতেছে তোমাদের আসলে দুইটা সাইট নেই, তোমাদের একটাই ওয়ার্ডপ্রেস আছে, তোমরা এই সি প্যানেলটার অ্যাক্সেস পাও নাই আর কি। ঠিক আছে, কোনো সমস্যা নাই। জাস্ট এই ভিডিওটা মাথায় রাখবা, যখনই কোনো ক্লায়েন্টের কাজ হাতে পাবা, তোমরা নিজেদের নিজেদের সাইট থেকে তো ব্যাকআপ নামাতে পারবা না? সেটাও পারবো না, কারণ তোমাদের সি প্যানেল নেই। আচ্ছা যাও, এটার প্র্যাকটিস করতে পারলাম না, দ্যাটস ওয়াই এটার উপর কোনো অ্যাসাইনমেন্ট আমি দিলাম না। কিন্তু এই পুরা কাজটা খুব ইম্পর্টেন্ট, ক্লোনিং। হ্যাঁ, ক্লোনিং নামটা আগে দিয়ে দিই। ভাই ডব্লিউপি আমাদের ফাইল যাদের আছে ম্যানেজার তারা তো করতে পারি নাকি ভাইয়া? এখন যাদের ডোমেন হোস্টিং আছে অবশ্যই করতে পারো। আচ্ছা জি ভাইয়া। আর হ্যাঁ, যাদের ডব্লিউপি ফাইল হুম ম্যানেজার হুম ওইটা দিয়ে সি প্যানেলের মতো ফাইলগুলো অ্যাক্সেস করা যাবে। সি প্যানেলের মতো ফাইল অ্যাক্সেস করতে পারলেও ডাটাবেসটা অ্যাক্সেস করতে পারবে না। আচ্ছা, ও যেটা কথা বলছে, আমরা যদি সামহাও কখনো এই ক্লায়েন্টের ওয়েবসাইটে সি প্যানেল না দেয়, খালি ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস দিছে, আমরা একটা প্লাগইন আছে, সেটা হচ্ছে ডাব্লিউপি ফাইল ম্যানেজার। হ্যাঁ, ডাব্লিউপি ফাইল ম্যানেজার। এই ডাব্লিউপি ফাইল ম্যানেজার প্লাগইনটা ইনস্টল করলে তোমার সি প্যানেল না থাকা সত্ত্বেও তুমি তোমার এই ওয়ার্ডপ্রেসের ভিতর থেকেই তোমার যা যা ডাটা আছে, মানে ফাইল আছে, সব দেখতে পারবা। কেমনে? এই দেখো, ফাইল ম্যানেজার প্লাগইনটা ইনস্টল করার পর এই যে ক্লিক করলাম, এটা ফ্রি প্লাগইন। ক্লিক করার পর তুমি দেখো এই যে সব ফাইলের অ্যাক্সেস পাইছো না? দেখো ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি কন্টেন্ট, ফাইলের অ্যাক্সেস পাইছি, পাইছি না? জি ভাইয়া। সি প্যানেল কিন্তু লাগে নাই, লাগছে? সুতরাং কোনো ক্লায়েন্ট যদি তোমাকে সি প্যানেল না দেয়, তাহলে তুমি এভাবেও ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবা, কিন্তু এটার মাধ্যমে ডাটাবেজ অ্যাক্সেস করতে পারবা না। এটা মনে থাকবে। আচ্ছা, আমরা নেক্সট ক্লাস থেকে চলে যাব মেইন ওয়ার্ডপ্রেসের ম্যালওয়্যার রিমুভালের পার্টে। আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। আর